আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম ক্লাস সিক্সে। ক্লাস সিক্স যেটা আছে সেটাতে আমরা বর্তমানে ভেক্টরের যে আপেক্ষিকতার সূত্র যেটা আছে, অর্থাৎ আপেক্ষিক বেগ যে আছে, নদী নৌকার টাইপ যেটা, বৃষ্টি ছাতার যে টাইপ যেটা আছে সেটা দেখবো। এর পাশাপাশি আমরা ত্রিভুজের সাইন সূত্র যেটা আছে সেটা দেখবো এবং আরও কিছু এক্সাম্পল দেখবো। অর্থাৎ ইসাক স্যারের বইয়ের মধ্যে কিছু এক্সাম্পল আছে যে পাখির টান, পাখির যে উড়ার যে আছে, উড়ার যে টানের কারণে উঠতে পারে। এরপরে রন লুনার যেটা আছে, রন লুনার পাশাপাশি আমরা আরও অনেক জিনিস দেখবো, কিছু এক্সাম্পল আছে। আচ্ছা, তো আপেক্ষিক বেগটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে গেলে। তো সেটা শুরু করার আগে আমরা আসলে কিছু বেসিক কিছু জিনিস দেখবো এক্সট্রা, যেগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে। সেটা হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, সেটা হচ্ছে গিয়ে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র জিনিসটা কি? ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্রটা হলো এইরকম যে আমরা একটা ত্রিভুজ যদি একটা অঙ্কন করি, একটা ত্রিভুজ অঙ্কন করার পর এই কর্নারকে দিলাম আমরা, যদি উদাহরণস্বরূপ একটা কোণ যেহেতু আছে, যে কোনো একটা নাম দিলাম, এটার নাম দিলাম আলফা, এই কোণটার নাম দিলাম বিটা এবং এই কোণটার নাম দিলাম গামা, ঠিক আছে? এবং এ আলফা এর বিপরীতে যে বাহুটা আছে সেটার নাম দিলাম গে। তোমরা যে কোনো একটা বসাতে পারো, কোনো সমস্যা নেই। বিটার বিপরীতে ধরলাম বি, গামা এর বিপরীতে ধরলাম সি। এরকমভাবে আলফা বিটা গামা বা এক্স ওয়াই জেড অথবা এ বি সি এর পরিবর্তে এম এন ওয়াই যে কোনো একটা বসাইতে পারবে, কোনো সমস্যা নাই। বসাইলে ত্রিভুজের সাইন সূত্রটা হলো এইরকম যে এ যে বাহু যেটা আছে বাঘ, অর্থাৎ এ বাহু বাঘ, যে তার বিপরীতে যে কোণটা আছে তার সাইন, অর্থাৎ বিপরীতে কত কোণ আছে, এর বিপরীতে কত আছে, আলফা আছে, সাইন এ ইকুয়াল টু হবে বি বাহু যেটা আছে সেই বাহু এর বিপরীতে, বিপরীতে কি আছে, বি বাহুর বিপরীতে কি আছে, বিটা, সাইন বিটা ইকুয়াল টু সি বাহু যেটা আছে, সি বাহু যে ত্রিভুজের সি বাহু যেটা আছে তার বিপরীতে কোণটা কত আছে, গামা, সাইন গামা। এইরকম ভাবে আমরা চাইলে লিখতে পারবো। তো একে বলে সাধারণত ত্রিভুজের সাইন সূত্র। তো ত্রিভুজের সাইন সূত্র যেটা আছে সেটা ব্যবহার করে আমরা চাইলে অনেক ম্যাথ সমাধান করতে পারবো। সাধারণত যে সমতলে বস্তুকণার গতি যে অধ্যায় যেটা আছে তোমাদের ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা খুবই কার্যকরী। ম্যাথ সেকেন্ড পেপারে যে ত্রিভুজের সাইন সূত্র এটা ব্যবহার করে অনেক কঠিন থেকে কঠিন অঙ্ক খুব সহজে সমাধান করা যায়। আচ্ছা, ত্রিভুজের সাইন সূত্র দেখার পরে আমরা আরও কিছু এক্সাম্পল দেখবো আর তারপরে শুরু করে দেবো আমাদের মেইন হট টপিকটা, অর্থাৎ যে আপেক্ষিক বেগ যেটা আছে, বৃষ্টি সাঁতার যে অঙ্কটা আছে। আমরা আসলে কিছু লন রুলার সম্পর্কে প্রথমে দেখবো জিনিসটা, লন রুলার কীভাবে কাজ করে। লন রুলার, আচ্ছা, ধরলাম এখানে একটা মেশিন আছে, লন রুলার মেশিন যেটা আছে সেটাকে আমরা চাইলে, ঠিক আছে, আমরা চাইলে বল প্রয়োগ করবো। তার সামনের দিক থেকে এই বরাবর হ্যান্ডেল দিক দিয়ে আমরা কি করলাম, এদিক বরাবর বল প্রয়োগ করলাম। এটাকে কি করলাম, সামনের দিকে হালকা, নিচের দিকে কি হলাম, নিচের দিকে কিটা করলাম, বল প্রয়োগ করলাম। এখন এই বল যেটা আছে সেটা তো সামনের দিকে যাবে, ঠিক আছে, সামনের দিকে যাবে, এই বরাবর যাবে কি উক্ত বলটা। এখন একটা লক্ষ্য করো, আমরা যে উপাংশে বিভাজনটা দেখেছিলাম ঠিক একইভাবে যদি আমরা উপাংশে বিভাজন করি তাহলে এফ এর এদিক বরাবর উপাংশ, লক্ষ্য করো এটাকে যদি আমরা আনুভূমিক যে আছে আনুভূমিক কোণটারে আমরা যদি থিটা ধরি তাহলে এই কোণটা এবং এই কোণটা অবশ্যই কি হবে, বিপরীত, যেহেতু অবশ্যই সমান হবে। তো এটা হবে গিয়ে আমাদের কি টিটা। তো এফ এর টিটা আছে, তাহলে এদিক বরাবর যে উপাংশ যেটা হবে সেটা হবে এফ, কি হবে, এফ কস টিটা। এবং যে উলম্ব বরাবর যেটা আছে উপাংশ সেটা কি হবে, সেটা হবে কি এফ সাইন টিটা, ঠিক আছে। এখন লক্ষ্য করো এই যে বস্তু যেটা আছে, বস্তুটার ওজনটা আসলে কোন দিকে, ঠিক নিচের দিকে না, ডাব্লিউ। বস্তুর নিজস্ব একটা ওজন আছে না, ওজন নিচে ডাব্লিউ। এখন আমরা যে বল প্রয়োগ করছি হালকা বেঁকে, অর্থাৎ হালকা বেঁকাভাবে, অর্থাৎ বেঁকাভাবে কি করলাম, বল প্রয়োগ করার কারণে এই বলটার উপাংশ একটা এফ সাইন আসছে আর একটা হচ্ছে এফ কস টিটা যেটা আছে সেটা কোন দিক বরাবর আছে, এদিক বরাবর। অর্থাৎ এই যে আমরা যখন এইরকমভাবে বল প্রয়োগ করলাম, সামনের দিকে কি করলাম, ধাক্কা দিলাম আমরা, ঠিক আছে। এখানে কি করলাম, রোলমানকে কিটা করলাম, ধাক্কা। ধাক্কা দেওয়ার কারণে কি হয়েছে, ওজনটা কি হয়েছে, আমরা ওজনটা দেখি। ওজন কি হয়েছে, ওজন লক্ষ্য করো, আগে থেকে তার ডাব্লিউ ছিল, পরবর্তীতে কি হয়েছে, আরও এফ সাইন টিটা যেটা আছে, অর্থাৎ এই যে এফ যে বল যেটা আছে সেটার উপাংশ এটা এফ সাইন যেটা কি হয়েছে, যুক্ত হয়েছে, যার কারণে নতুন ওজনটা হয়েছে যে ডাব্লিউ প্লাস এফ সাইন টিটা। এবং তার যে সম্মুখ বল যেটা আছে, সম্মুখ বলটা কত হয়েছে, সম্মুখ বলটা হচ্ছে এফ কস টিটা, ঠিক আছে। ওকে, এটা হলো যখন আমরা ধাক্কা দিলাম, এটা হলো গিয়া যখন আমরা কোনো একটা বস্তু বা রং রুলার বা কোনো একটা মানে হইতে পারে যে কোনো একটা জিনিসকে যখন আমরা এরকমভাবে কোনাকুনি ভূমির দিকে ধাক্কা দিলাম তখন এইরকম ঘটে। সম্মুখ দিকে কি হয়, বলটা কোনটা, এই যে উপাংশ যেটা আছে সেটা কাজ করে সামনের দিকে নিয়ে যায় এবং ওজন বলটা কত দাঁড়ায়, এত দাঁড়ায়। ওকে, এখন যদি আমরা ধাক্কা না দিয়ে আমরা যদি এটাকে ঠেলি,
ঠিক আছে। এটা যদি আমরা যদি ধাক্কা না দিই, এটাকে টানি বা ঠেলি, তাহলে কি হতে পারে? টানলে টানলে অবশ্যই সামনে থেকে আমরা টানবো। যখন উক্ত বস্তুটিকে আমরা সামনের দিকে এই দিক বরাবর কি হবে টানবো, ঠিক আছে। এখন লক্ষ্য করো, বস্তুটাকে আমরা যদি এদিক বরাবর টানি, তাহলে এফ বলে টানলে এফ বলে উপাংশ যেটা, এদিক বরাবর একটা উপাংশ আসে, এদিক বরাবর আর একটা উপাংশ আসে। তো অনুভূমিকের সঙ্গে একটা আছে থিটা ডিগ্রি কোণে, তাহলে এদিক বরাবর যে উপাংশ সেটা কত হবে? আমি উপাংশ বিভাজনগুলো দেখিয়েছিলাম, কত হবে? এফ কস থিটা। এবং উলম্ব বরাবর উপাংশটা কত হবে? এফ সাইন থিটা। আচ্ছা, বস্তুর ওজন কোন দিকে? ঠিক নিচের দিকে, ডাব্লিউ। এখন লক্ষ্য করো, এখন ওজন কত হয়েছে? এখন লক্ষ্য করো কি হয়েছে, ওজন কত হয়েছে? ডাব্লিউ ঠিক নিচের দিকে তার ওজনটা, এবং এফ সাইন থিটা যেটা আছে সেটা হচ্ছে কি তার উপরের দিকে, অর্থাৎ ঠিক বিপরীত দিকে। তাহলে লব্ধি ওজনটা কি হবে? অর্থাৎ এদিক বরাবর একটা বস্তুর ওজন আছে, ঠিক আছে, কিন্তু ঠিক উপর বরাবর কিছু পরিমাণ বলের কারণে ওজনের সৃষ্টি হচ্ছে, সেটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। অর্থাৎ বস্তুটাকে এই যে আমরা বল প্রয়োগ করতেছি, এই বল প্রয়োগের কারণে একটা উপাংশ সামনের দিকে নিয়ে যাচ্ছে বস্তুটাকে, আরেকটা কি করছে, বস্তুটাকে কিছু পরিমাণ উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যার কারণে কি হচ্ছে, তার ওজন বলটা কিছুটা হ্রাস পেয়েছে, অর্থাৎ এটা কমে গেছে। তো ওজন বলটা কত হবে? বড়টা মাইনাস ছোটোটা। অর্থাৎ আমরা কিটা করলাম, ডাব্লিউ যে আছে, ডাব্লিউ থেকে এইটাকে বিয়োগ দিয়ে দিলাম এফ সাইন থিটা। যেহেতু এটার ঠিক বিপরীত দিকে এটা আছে, তাই আমরা বিয়োগ দিয়ে দিলাম। অর্থাৎ নতুন ওজনটা হবে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা, এবং সম্মুখ বল যেটা আছে সেটা সেম থাকবে। তো এটা হলো গিয়ে আমার টানা এবং ধাক্কার ক্ষেত্রে যা ঘটে। এখন আমরা দেখবো যে নৌকা যে আছে, আমরা মাঝি না ধরলে রশি দিয়ে আমরা একটা নৌকাকে টানলাম, টানলে আসলে নৌকাটা কিভাবে সামনের দিকে যায়? একটা নৌকা আছে, নদী, এই যে নদী এই পাশে একটা নৌকা আছে, ঠিক আছে। তখন এদিক বরাবর একজন ব্যক্তি, ঠিক আছে, রশি দিয়ে কিতা হচ্ছে, বল প্রয়োগ করে নৌকাকে কিতা করতেছে, টানতেছে। এখন কি হবে? লক্ষ্য করে দেবো, এই এফ যেটা আছে সেটা এদিক বরাবর একটা আমরা উপাংশ এদিক বরাবর নিতে পারি, ঠিক আছে। এখন টিটা যে কোনো একটা ধরতে পারবো, আমরা চাইলে এদিক বরাবর যে কোন যেটা সেটাকে টিটা ধরতে পারবো, অথবা এদিক বরাবর টিটা ধরতে পারবো, এইটা নিজের ইচ্ছা। আমরা ধরলাম উদাহরণস্বরূপ, চাইলে আমরা এদিক বরাবর এই যে এফ এর সাথে যে এই সোজা বরাবর যেটা আছে, যে রেখা যেটা আছে সেই বরাবর আমরা চাইলে ধরতে পারবো, অর্থাৎ আনুভূমিকভাবে ধরতে পারবো, আনুভূমিক সাথে টিটা ধরতে পারবো, অথবা চাইলে উলম্বের সাথে টিটা ধরতে পারবো। আমরা এই ওই বরাবর টিটা ধরলাম। আচ্ছা, লক্ষ্য করো, এই বরাবর টিটা হলে এফ এর, অর্থাৎ যে টান বলে ব্যক্তিটা, এই যে ব্যক্তি যেখানে আছে, যে ব্যক্তিটা কি হচ্ছে, এই যে টান বলে এই যে এইদিকে যে টানছে, টানের কারণে এই টান বল যেটা আছে তার উপরের দিকে যে এই উপাংশটা কত হবে, যেহেতু টিটার সাথে আছে এফ কস টিটা, আর এদিক বরাবর কত হবে, এফ সাইন টিটা। এখন লক্ষ্য করে দেখো, এফ সাইন টিটা যেটা আছে, অর্থাৎ এফ এর উপাংশ এফ সাইন টিটা, সেটা নৌকাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করতেছে, আর এফ কস টিটা যেটা আছে সেটা নৌকাকে অপর পাশে, অর্থাৎ নদীর দ্বারে নিয়ে যেতে সাহায্য করতেছে। ওকে, এখন আমরা দেখব যে পাখির উড়া, পাখি কিভাবে উড়ে। একটা পাখি, চিত্রটা তেমন অঙ্কন করতে পারবো না বুঝতেছি, বললাম এইটা পাখি। তো পাখির ক্ষেত্রে কি হয়, একটা পাখি তার ডাকনা দিয়ে, এই ডাকনা দিয়ে কি হচ্ছে, এই দিক বরাবর কি হচ্ছে, বাতাসে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ এদিক বরাবর বিপরীত দিকে কিন্তু বল প্রয়োগ করছে, এই ডাকনা দিয়ে এদিক বরাবর বল প্রয়োগ করছে, ঠিক আছে, এদিক বরাবর। এখন লক্ষ্য করো, সে এই পাখনা দিয়ে এদিক বরাবর বল প্রয়োগ করছে, অর্থাৎ ধাক্কা দিচ্ছে বাতাসকে, এবং এই ডাকনা দিয়ে এদিক বরাবর ধাক্কা দিচ্ছে। দুইটা আমরা যদি বিপরীত দিকে নিয়ে আসি, তাহলে লক্ষ্য করে দেখো, এদিক বরাবর একটা বল যাচ্ছে, বাতাসের উপর বল, এদিক বরাবর একটা বল, এবং দটা বলের লব্ধিটা কি হবে, লব্ধি এদিক বরাবর যাবে না, এই লব্ধি হচ্ছে গিয়ে ঠিক পিছনের দিকে। এখন সে যে দুই পাখনা দিয়ে দুই দিক বরাবর বল দিচ্ছে, এই দুটা বলের লব্ধিটা হচ্ছে এদিক বরাবর, অর্থাৎ তার ঠিক পিছনের দিকে, অর্থাৎ মূলত কি করছে, তার পিছনের দিকে ধাক্কা দিচ্ছে, দেওয়ার কারণে পিছনের দিকে ধাক্কা দেওয়ার কারণে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো এইরকমভাবে পাখি সাধারণত তার দুইটা ডাকনার মাধ্যমে পিছনের দিকে বাতাসকে ধাক্কা দেয় এবং সামনের দিকে উড়ে যায়। এখন আমরা মূল টপিকে চলে আসলাম, আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কনফিউজিং একটা টপিক। মনোযোগ দিবে, কারণ এটা অনেক কনফিউজিং আছে, মনোযোগ না দিলে বুঝবে না। ওকে, আচ্ছা, আপেক্ষিক বেগ বোঝার আগে আমাদেরকে আসলে বুঝতে হবে যে আপেক্ষিকতা জিনিসটা কি। আচ্ছা, ধরলাম যে একটা ট্রেন আছে, ঠিক আছে, তুমি একটা ট্রেনের মধ্যে আসো এখন, অথবা ধরলে তুমি একটা ট্রেন স্টেশনের পাশে দাঁড়িয়ে আসো, ট্রেন চলে যাচ্ছে। এখন ট্রেনটা যে যাচ্ছে, তুমি স্থির আসো, তোমার জন্য কি মনে হবে, ট্রেনটা একটা নির্দিষ্ট গতিতে যাচ্ছে, ঠিক আছে, তুমি যেহেতু স্থির আসো তোমার লাগে মেজার করা খুব সহজ ট্রেনটা কত গতিতে যাচ্ছে। কিন্তু তুমিও যখন একটা গাড়ি দিয়ে যাবে, হতে পারে সেটা ট্রেনের সম্মুখ দিকে, অর্থাৎ ট্রেন যেদিকে যাচ্ছে ওই দিকে, অথবা ট্রেনের বিপরীত দিকে,
ট্রেন যেদিকে যাচ্ছে এর বিপরীত দিকে, অথবা এরকমও তো হতে পারে যে তুমি এদিক বরাবর যাচ্ছ, ট্রেনটা যাচ্ছে এদিক বরাবর, ঠিক আছে, এদিক বরাবর যাচ্ছ। তো সেক্ষেত্রে তোমার বেগটা কীরকম মনে হতে পারে, অর্থাৎ তোমার ক্ষেত্রে তোমার সাপেক্ষে বা তোমার মনে হতে পারে কীরকম বেগ, ও তোমার যে বেগটা মনে হবে যে ট্রেনটা এদিক বরাবর মনে হচ্ছে যে 10 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে এদিক বরাবর, ঠিক আছে। প্রকৃতপক্ষে দেখা গেল কি, প্রকৃতপক্ষে দেখা গেছে আসলে ট্রেনটা আসলে এদিক বরাবর যাচ্ছে একটা নির্দিষ্ট বেগে, আর তুমি এদিক বরাবর যাচ্ছ, ঠিক আছে। কিন্তু তোমার মনে হয়েছে কি, তোমার মনে হয়েছে যে এদিক বরাবর হয়তো ট্রেনটা যাচ্ছে, ঠিক আছে। এই যে তোমার যে মনে হচ্ছে যে কোন দিক বরাবর যাচ্ছে, ঠিক আছে, অথবা তোমার সাপেক্ষে যেটা তুমি ভাবতেছো যে এদিক বরাবর হয়তো ট্রেনটা গিয়েছে, তোমার জন্য যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই আপেক্ষিক বা আপেক্ষিক বেগটা, ট্রেনের বেগটা। এখন তুমি যদি এদিক বরাবর যাও, ঠিক আছে, এবং ট্রেনও যদি এদিক বরাবর যায়, তাহলে তোমার লাগে মেজার করা খুব সহজ হয়ে যায়। তুমি কি করবে, বিয়োগ করবে, যেহেতু একই দিকে আসো, ঠিক আছে, তুমি বিয়োগ করে ফেলবে। অর্থাৎ কি করবা, তুমি যে মনে করো উদাহরণ ট্রেনের বেগ আছে 10 মিটার/সেকেন্ড, অর্থাৎ ট্রেনটাও একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, তুমিও 8 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছ। এখন লক্ষ্য করে দেখো, ট্রেনটা যদি 10 মিটার/সেকেন্ড অনেক বেগে যাচ্ছে, তুমিও প্রায় তার কাছাকাছি বেগে যাচ্ছ। এখন তোমার জন্য কি মনে হবে, ট্রেনটা খুবই আস্তে চলতেছে, খুবই আস্তে চলতেছে। কিন্তু তুমি যখন স্থির থাকবা 0 মিটার/সেকেন্ড, তখন মনে হবে যে ট্রেনটা খুবই বেগে যাচ্ছে। আর তুমি যদি বিপরীত দিকে যদি চলো, অর্থাৎ তোমার যদি দিকটা হয় বিপরীতে, ঠিক আছে, বিপরীতে তুমি 9 মিটার/সেকেন্ড বেগে যাও, তাহলে মনে হবে ট্রেনটা আরও বেগে গেছে। পাশাপাশি দুইটা গাড়ি তোমরা লক্ষ্য করে দেখবে, যখন একটা আরেকটার বিপরীতে যায়, তখন মনে হয় যে প্রচণ্ড বেগে গেছে। সেক্ষেত্রে কী হয়, যখন দুটো একই দিকে থাকে, তখন সেক্ষেত্রে কী হয়, আমরা যার সাপেক্ষে বলবে তাকে বিয়োগ করবো, অর্থাৎ তোমার সাপেক্ষে। এখন উদাহরণস্বরূপ তুমি যাচ্ছ 9 মিটার/সেকেন্ড বেগে, ঠিক আছে, এবং ট্রেন যাচ্ছে ঠিক তোমার পাশে 10 মিটার/সেকেন্ড বেগে। এখন তোমার সাপেক্ষে ট্রেনের বেগটা হতো, যার সাপেক্ষে বলবে তাকে বিয়োগ করবো, অর্থাৎ 10 বিয়োগ তোমারটা কত, 1, অর্থাৎ তোমার জন্য কি মনে হবে, আপেক্ষিক বেগটা কত, 1 মিটার/সেকেন্ড। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি লক্ষ্য করে দিই, তুমি যদি বিপরীত দিকে যদি যাও, এদিক বরাবর যদি যাও 9 মিটার/সেকেন্ড বেগে, তো সেক্ষেত্রে কী হয়, আমরা জানি যার সাপেক্ষে তাকে কী করবো, বিয়োগ করবো। যার সাপেক্ষে সবসময় মনে রাখবে, যার সাপেক্ষে তাকে বিয়োগ করবো। এবং তুমি যদি ঠিক উল্টা দিকে, ট্রেনের উল্টা দিকে যাও, তো সেক্ষেত্রে তোমার আপেক্ষিক বেগ কত হবে, যার সাপেক্ষে তাকে কী করবো, বিয়োগ করবো, অর্থাৎ 10। এটা বিপরীত দিকে যেহেতু আছে, আগে থেকে কি আছে, -9 আছে, যেহেতু বিপরীত দিক, 10 যেদিকে যাচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে, আমি যাচ্ছি বা তুমি যাচ্ছ কিটা, তুমি তার বিপরীত দিকে, বললে কি আগে থেকে কি আছে, মাইনাস আছে, -9। আর আমরা সূত্র অনুযায়ী এখন জানলাম কি, সাপেক্ষে থাকলে কি বলবে, যার সাপেক্ষে বলবে তাকে মাইনাস করবে, এখানে একটা মাইনাস, তো মাইনাস আছে কি হয়, +19। এই জন্য তুমি যখন 9 মিটার/সেকেন্ড বেগে উল্টা দিকে যাবে এবং ট্রেন সামনের দিকে যাবে, তখন মনে হবে অনেক বেশি বেগে গেছে। এটা তো হলো যখন একটা নির্দিষ্ট দিক বরাবর থাকবে, অর্থাৎ দুইটা হয়তো সামনাসামনি অথবা বিমুখ অবস্থায় থাকবে। কিন্তু যদি এইরকম না থাকে, যদি এইরকম থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো, সেক্ষেত্রে আমাদের যে সামান্তরিকের সূত্র যেটা আছে, ভেক্টরের সূত্র যেগুলো আছে, সেগুলো ব্যবহার করে আমরা মান বের করবো। ওকে, আশা করি বুঝাতে পেরেছি আপেক্ষিক জিনিসটা কি। তো এটাকে আমরা লিখতে সময় কীভাবে লিখবো, আচ্ছা, লিখতে সময় আমরা কীভাবে লিখতেছি, আমরা প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নিই। উদাহরণস্বরূপ এই আছে, তুমি এদিক বরাবর যাচ্ছ, তোমার বেগটা হচ্ছে VA, ঠিক আছে, এবং একটা গাড়ি এদিক বরাবর যাচ্ছে, তুমি এদিক বরাবর যাচ্ছ, একটা গাড়ি VB এদিক বরাবর, বেগ যেহেতু এদিক বরাবর এত বেগে যাচ্ছে। এখন তোমার সাপেক্ষে ওই গাড়িটা, আমরা তো সরাসরি দেখিয়েছিলাম, সরাসরি হলে তো একদম সোজা, আমরা বিয়োগ করে যোগ করে খুব সহজে বের করে ফেলবো। বাট এইরকম যদি থাকে, সরাসরি না দিয়ে একটা নির্দিষ্ট কোণে থাকে, তাহলে আমরা কীভাবে বিয়োগ করবো, লক্ষ্য করে দেখো। ও তোমার বেগ এইদিকে এবং একটা গাড়ি আছে, সেটার বেগ ওই দিকে, ঠিক আছে, গাড়ির বেগটা হচ্ছে গিয়ে ওই দিক বরাবর। তুমি এখানে লিখলাম, আমি কি, তুমি লিখলাম, না এটা লিখলাম কি, গাড়ি। ওকে, এখন তোমার সাপেক্ষে গাড়ির বেগটা হতো, যার সাপেক্ষে বলবে তাকে কি করবো, আমরা সবসময় বিয়োগ করব, অর্থাৎ লিখবো আমরা এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। নোট করে রাখো, এটা অনেক কনফিউশন লাগে, আসলে বুঝতে পেরেছি। এর সাপেক্ষে বলতে কিটা, ওই যে এ বস্তু আছে, তার হিসাব মতে, তার ভাষ্য মতে বি এর বেগটা কত, ঠিক আছে, এই লাইনটা বলতে এটা বোঝা যায়, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বলতে এ ব্যক্তিটির ভাষ্য মতে, তার মতামত অনুযায়ী, যে তার দিক থেকে বিবেচনা করলে যে বি এর আপেক্ষিক বেগটা কত, সেক্ষেত্রে আমরা লিখবো, ঠিক আছে, যার সাপেক্ষে বলেছে তাকে বিয়োগ, অর্থাৎ ভি এ যেটা আছে সেটা বিয়োগ করব ভি বি থেকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এটাকে লেখার সময় এ বি দ্বারা প্রকাশ করো, আশা করি বুঝতে পেরেছি। ওকে, ভেক্টর সাইন দিয়ে দিলাম, শেষ। ওকে না, তো এর সাপেক্ষে ভি এর বেগ। ওকে,
সরি এখানে বি মাইনাস এ হবে, সরি এখানে হবে বি এ আঁকতেছে বি এ ডান। এই হলো গিয়ে আমাদের সূত্র, আশা করি বুঝাতে পেরেছি। অর্থাৎ আমরা এই সূত্র ব্যবহার করে বের করবো। এখন কথা হলো যে ঠিক আছে ভি এ বি অর্থাৎ এই যে সাপেক্ষ, অর্থাৎ এইটা হলো আমাদের উত্তর। অর্থাৎ আমি যে বলেছিলাম না যে এ এর সাপেক্ষে বি এর যে আপেক্ষিক বেগটা কত, এইটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের সূত্রটা। অর্থাৎ ভি বি থেকে আমরা ভি এটা কি করে ফেলবো, অর্থাৎ এইটা থেকে আমাদের এটা কি করবো, ভেক্টর বিয়োগ করবো। এখন ভেক্টর সাধারণত আমি কি বলেছিলাম, ভেক্টর বিয়োগ সাধারণত হয় না। ভেক্টর বিয়োগ বলতে একরকম ভেক্টর যুগকেই বোঝায়। কি যুগ বোঝায়? ভেক্টর বিয়োগ বলতে বোঝায় সাধারণত কি ভি বি যেটা আছে সেটার সঙ্গে যোগ করবো, কি যোগ করবো, মাইনাস একে কি করবো, যোগ করবো, আমরা মাইনাস একে যোগ করবো। অর্থাৎ আমরা এই যে আছে এ যেটা আছে সেটার বিপরীতে কি এদিক বরাবর এ আছে মাইনাস, ঠিক আছে, এদিক বরাবর এ হলে এদিক বরাবর মাইনাস এ, সেই মাইনাস এ এবং ওইটাকে কিটা করবো, যোগ করে ফেলবো। আসলে বুঝাতে পেরেছি। অর্থাৎ ভেক্টর বিয়োগ হয় না, ভেক্টর বিয়োগ না হয় আমরা কি করি, আমরা কিটা করি বিপরীত দিকে ভেক্টর নিয়ে এবং দুটাকে যোগ করে ফেলি। অর্থাৎ এ বিপরীত দিকে ভেক্টর কি এইটা, এইটার সাথে আমরা কি করবো ওই যে বিয়োগটা সেটা যোগ করবো। অর্থাৎ এই দুইটা ভেক্টর কিটা করবো আমরা যোগ করবো। এখন লক্ষ্য হতো এই দুইটা ভেক্টরকে যোগ করে তাদের লব্ধি কি বরাবর হবে, এবি বরাবর হবে না লব্ধি। এইটা হচ্ছে আমাদের কি বি বি এ বা এই যে আপেক্ষিক বেগ যেটা, এটা হলো আমাদের আপেক্ষিক। আসলে থেকে চিত্রটা বুঝাতে পেরেছি, ঠিক আছে তো? ওকে, এখন আমরা কিছু ম্যাথ সলভ করবো। সেখানে থিটার মানটা বলা হয়েছে কি, থিটার মানটা এখন তোমাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবে, তোমাদের ক্ষেত্রে সাধারণত কীরকম থাকে, সাধারণত প্রশ্ন যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে পূর্ব পশ্চিম উত্তর দিক এরকমভাবে বলা থাকবে। কথা বুঝছো? যেমন উদাহরণস্বরূপ বলবে যে একজন ব্যক্তি এদিক বরাবর যাচ্ছে, ঠিক আছে, পূর্ব বরাবর যাচ্ছে, আর একজন যাচ্ছে উত্তর বরাবর, তাদের যে যোগ আপেক্ষিক বেগটা কত হবে। এখন লক্ষ্য করো যেহেতু পূর্ব পশ্চিম ওরকমভাবে তোমাদের বলা থাকে সাধারণত মেথে, অথবা বৃষ্টির সাথে মেথ যখন দেখাবো তখন এইরকমভাবে। অর্থাৎ প্রত্যেকটা কেসে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে আমাদের এইগুলো সূত্র বের করা খুব সহজ হয়ে যায়। যে আমি যে সময় শিখেছিলাম যে সমান্তরিকের সূত্রে 3 নম্বর কেস, যেটা যে দুইটা ভেক্টর যদি পি এবং কিউ যদি দুইটা লম্বভাবে থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমরা সরাসরি এটা সূত্র জানছিলাম যে লব দি স্কোয়ার হবে সমান কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা ওই সূত্র ব্যবহার করবো। এবং টেন থিটা সমান কত হবে, টেন থিটা সমান হবে, টেন থিটা সমান কি হবে, এ সমান হবে যে মাইনাস ছোটোটা আর বড়োটা, দেখি এদিক বরাবর আমরা নিলাম, ঠিক আছে। এখন এইটার সাথে যদি আমরা নিই, এটির সাথে যদি টিটা নিই, অর্থাৎ টেন টিটা, টিটা এটা কার সাথে আছে, অর্থাৎ লব্ধি যেটা আছে, লব্ধি, লব্ধির যে টিটা যেটা, অর্থাৎ লব্ধি যে কোণ যেটা সেটা পির সাথে যদি থাকে তাহলে কি হবে, পি সমান হলে কিউ বাই পি। ওকে, তো আসলে বুঝতে পেরেছি। আচ্ছা, পি কিউ কোনটা বসাবো উপরে, সহজ ভাষায় যার সাথে কোণ সে একা নিচে, ওই যে আমরা সমান্তরিক সূত্র শিখেছিলাম। অর্থাৎ যখন 90 ডিগ্রি বা অ্যাঙ্গেলে থাকে দুইটা ভেক্টর, তাদের ক্ষেত্রে লব্ধির এটা হলো ফাইনাল ফর্মুলা, এবং তাদের ক্ষেত্রে লব্ধির যে কোণ নির্ণয় তার ক্ষেত্রে ফাইনাল ফর্মুলা ওটা। এখানে নিচে সবসময় মনে রাখবা যার সাথে কোণ আছে সে নিচে বসে, আর যার সাথে কোণ নয় সে উপরে বসে, যেমন এটা নোট করে রাখবা। তো এই টেকনিকটা আমরা ইউজ করি সাধারণত আপেক্ষিক বেগের যেগুলো আছে সাধারণত সেগুলো সলভ করি। তো অ্যাডভান্স প্রবলেমে হয়তো দিতে পারে, অ্যাডভান্স হলে সাধারণত থাকে না এরকমভাবে, সাধারণত পূর্ব পশ্চিমে ওরকমভাবে মেথ থাকে। ওকে, এখন আমরা দেখব কিছু এক্সাম্পল দেখো যাতে তোমাদের এই জিনিসগুলো আর একটু ক্লিয়ার হয়ে যায়। তো কিছুটা কনসেপচুয়াল আছে, একটু ঘুরানো পেঁচানো আছে ম্যাথটা, একটু মনোযোগ দিবা না, মনোযোগ না দিলে বুঝবে না। ওকে, বাস, একটা বাস হয়েছে পূর্ব দিক বরাবর, অর্থাৎ এদিক বরাবর পূর্ব দিক বরাবর একটা বাস যাচ্ছে, এদিক বরাবর একটা বাস যাচ্ছে পূর্ব দিক বরাবর, কত 40 কিলোমিটার/আওয়ার। মনে রাখবে বেগ যদি কিলোমিটার/আওয়ার থাকে চেষ্টা করবে সেটাকে মিটার/সেকেন্ডে আনার জন্য, সব বেগটাকে মিটার/সেকেন্ডে আনবে, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। পরবর্তীতে যদি তুমি দূরত্ব কিলোমিটারে নিতে চাও নিতে পারবে, কোনো সমস্যা নাই। ওকে, একটা বাস কইছে অত পূর্ব দিকে কি কত কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, এবং তার মনে হচ্ছে, বুঝছেন, তার কি মনে হচ্ছে, একজন ট্রাক, তার মনে হচ্ছে একটা ট্রাক যায়, ঠিক আছে, একটা ট্রাক কোন দিকে যায় সেটা বলেনি, বলে তবে তার মনে হচ্ছে, তার জন্য মনে হচ্ছে যে ট্রাকটা মনে হয় এদিক বরাবর যাচ্ছে, ঠিক উত্তর বরাবর যাচ্ছে, ঠিক আছে, তার জন্য মনে হয় যে ট্রাকটা উত্তর বরাবর যাচ্ছে 40√3 কিলোমিটার/আওয়ার বেগে, ঠিক আছে, ট্রাকটা কি ওদিক বরাবর 40 কিলোমিটার/আওয়ারে যাচ্ছে। এখন যেহেতু তার জন্য মনে হচ্ছে, এটা কার, এটা তার সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ, যেহেতু তার জন্য মনে হচ্ছে এদিক বরাবর যাচ্ছে, প্রকৃতপক্ষে এদিক বরাবর যাচ্ছে না, হয়তো এদিক বরাবর ওদিক বরাবর আমরা দেখবো আসলে। তো তার জন্য যেহেতু মনে হচ্ছে, তো এটা কি হবে, তার কি হবে, আপেক্ষিক বেগটা হবে, আপেক্ষিক বেগটা হবে। আচ্ছা, আমরা এখন ওইগুলো লেখার চেষ্টা করি। এখন আমাদের সাইজটা কি আসলে বললি, তো প্রশ্ন দেওয়া আছে পূর্ব দিক বরাবর একটা বাস যাচ্ছে এবং তার জন্য মনে হচ্ছে যে উত্তর বরাবর একটা ট্রাক যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তো এই দিক বরাবর যাচ্ছে না। এখন আমাদের চাইছে প্রকৃতপক্ষে কোন দিক বরাবর ট্রাকটা গেছে, অর্থাৎ ট্রাকের যে দিক যেটা আছে
সেটার বেগও চাইছে এবং আমাদের সেটার দিকও চাইছে, দুটো নির্ণয় করতে। আচ্ছা আমরা সর্বপ্রথমে লিখি, দেওয়া আছে আমরা কোনগুলো, আমাদের দেওয়া আছে বাসের ক্ষেত্রে বাসের বেগ দেওয়া আছে সরাসরি, এটা হলো আমাদের সরাসরি বাসের বেগ। বাসের বেগ ভি আমরা বি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। ভি বলতে বাসের বেগটা বোঝা হতো আচ্ছা কিলোমিটার পার আওয়ারেই থাকুক, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিলোমিটার পার আওয়ার থেকে তোমরা চাইলেও কনভার্ট হতে পারো, তো মনে হবে কিলোমিটার পার আওয়ারে থাকলে সবসময় মনে হবে যে সময়টা আওয়ারে বের হবে, দূরত্বটা কিলোমিটারে বের হবে, ঠিক আছে। তবে সবচেয়ে বেস্ট হলো মিটার পার সেকেন্ড, আমি দেখাচ্ছি, এটা কোনো প্রবলেম নেই, এই জন্য আমি এইভাবে দেখাচ্ছি। ওকে, এখন বাসের বেগটা অত দেওয়া আছে এবং ট্রাকের বেগটা আমরা জানি না, এটা আমাদের বলছে বের করতে, ঠিক আছে। এখন লক্ষ্য করো বি এর সাপেক্ষে, ঠিক আছে, মানে বাসের সাপেক্ষে ট্রাকের বেগ দেওয়া আছে, বাসের সাপেক্ষে ট্রাকের বেগ আমরা কি দ্বারা প্রকাশ করি, লক্ষ্য করো যার সাপেক্ষে তাকে কি করব, বিয়োগ করব, ঠিক আছে। আমরা এখানে লিখিলে যে যার সাপেক্ষে তাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে যে ভি যার সাপেক্ষে বলেছে অর্থাৎ বি এর সাপেক্ষে, অর্থাৎ ভি কে বিয়োগ করব, কাকে থেকে বিয়োগ করব, বাকি থাকলো কি টি, বাকি থাকলো ভিটি, এখানে ভিটি লিখলাম না, ভিটি, ওকে। ভিটি থেকে বি বিয়োগ করবো, এখন লক্ষ্য করো তো এটাকে লিখলে আমরা কিরকম ভাবে লিখবো, ভি বি টি বি, ওকে এই ওকে ভি টি বি, ঠিক আছে, ওকে। ভিটিবি লিখলাম, অর্থাৎ এটা ভিটিবি, এটা হলো আমাদের কত, এটা দেওয়া আছে আপেক্ষিক মানটা কত দেওয়া আছে আমাদের 40√3 কিলোমিটার পার আওয়ার, ওকে। তো এখন আমাদের চাইছে এটা কি, আমাদের চাইছে এটা বের করতে, আমরা এটা লিখে নিলাম। এটা সর্বপ্রথমে আমরা এরকম লিখবো যে বাসের সাপেক্ষে ট্রাকের বেগ ভিটিবি, ঠিক আছে। এটা লিখবে উপরে কি লিখবো, আমরা লিখবো বাসের সাপেক্ষে ট্রাকের বেগ, এখানে লিখে দিই, এখানে মুছে লিখি আমি। লক্ষ্য করো, ঠিক আছে, তো আমাদের বর্ণ, ঠিক আছে, ওকে। আর চাইছে এটা কি, এখন লক্ষ্য করো আমার চাইছে এটা কি, আমার চাইছে ভিটিটা, তো ঠিক আছে, ভিটিটা এইভাবে এই পাশে যায় রেখে আমরা এটাকে ওই পাশে নিয়ে নিই, আমরা সাধারণত এটা নিতে পারবো, কারণ আমরা কি জানলাম ভেক্টরে যে সাধারণ বীজগণিতের যে নিয়ম যেগুলো আছে সেগুলো মানে বিনিময়, বন্টন এবং সংযোজন আগের ক্লাসে দেখিয়েছিলাম। তো আমরা কি করবো, টিটাকে ভিটি এখানে রেখে আর ভিটিবি, এটা মাইনাস আছে, এসে গেলে কি হয়ে যাবে প্লাস ভিবি, ওকে। এখন আমাদের টার্গেটটা কি, ভিটি বের করবো। এখন আমরা সব ভুলে যাব, আপনি কি বলেছি কিনা সব ভুলে যাব, আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ভিটি বার করবো, অর্থাৎ এটা বার করবো, এটার মান বের করবো, দিক বের করবো। এখন আমরা বের করি, অসুবিধা কিটা, এটা হচ্ছে আমাদের ভিটিবি, ঠিক আছে, এই যে লিখলাম ভি, এটা হচ্ছে আমাদের ভিটিবি, এটা হবে ভিটিবি, এটা হচ্ছে আমাদের ভিটিবি অর্থাৎ আপেক্ষিক বেগ যেটা আছে, আর এটা হচ্ছে আমাদের ভিবি, ওকে। এখন আমরা বের করবো, ওকে। লক্ষ্য করো এই ভেক্টর দেওয়া আছে, তাদের লব দিক, এটা বলতে কিটা বোঝায়, উক্ত দুইটা ভেক্টরের যোগফল, এই ভেক্টর যোগফল কোন দিকে হবে, এদিক বরাবর হবে, অর্থাৎ ভি এই যে যেটা আছে সেটা হবে এদিক বরাবর, ওকে। এখন আমরা নির্ণয় করবো, এখন লক্ষ্য করে দেখো দুইটা ভেক্টর কি আছে, লম্বভাবে আছে, সরাসরি সূত্র ভিটি সমান কিটা হবে √ওভার ভি টি বি স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার, মানগুলো বসাইলে কত আসে, 40√3 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার রুট ওভার, ক্যালকুলেশন করলে 80 আসে, এখানে তোমরা একটু দেখে নিতে পারো, ক্যালকুলেশন করলে 80 আসে, ওকে। মান বের করা শেষ, এখন আমরা দিক বের করবো। দিকের ক্ষেত্রে কোন ফর্মুলা ইউজ করবো, দিকের ক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করবো এই যে টেন থিটার, যে এই যে দুইটা বাহু যে দুইটা ভেক্টর লম্বভাবে থাকলে তাদের ক্ষেত্রে টেন থিটা সমান লক্ষ্য করো টিটা কার সাথে আছে, এটার সাথে আছে, অর্থাৎ এইটা কি তার নিচে বসবে, ভিবি নিচে আর ভিটিবি থাকবে উপরে। মানগুলা বসাইলে কি হবে, টেন সমান টিটা সমান টেন ইনভার্স, এটাকে ইনভার্স করলাম, এদিকে মান কত আছে, উপরের দিকে টিভি আসছে কি 40√3 আর নিচে আসছে কি 40, ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন আসলে 60 ডিগ্রি আসে, ওকে। ডান, আমাদের বের করা হয়ে গেছে, আমাদের প্রশ্নটার সমাধান সুন্দর মতো হয়ে গেছে, আশা রাখি বুঝাতে পেরেছি, ওকে। এখন আমরা দেখবো লাস্ট টপিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা হইল গিয়া যে বৃষ্টি সাঁতার ম্যাথ, এটাকে কেটে ফেললাম, আচ্ছা আচ্ছা, এটা আমরা আবার লিখে রাখি, এটা গুরুত্বপূর্ণ জিনিস, যে বি বি সমান এ এর সাপেক্ষে বি বি মাইনাস বি, যার সাপেক্ষে তাকে বিয়োগ, ওকে লিখলাম। এখন আমরা শুরু করি।
ওকে, এখন আমরা দেখবো যে বৃষ্টির ক্ষেত্রে ম্যাথ যেগুলো আছে সেগুলো বৃষ্টির টপিকগুলো দেখবো, তারপরে কিছু ম্যাথ সলভ করবো আমরা। বৃষ্টির ক্ষেত্রে কী হয় লক্ষ্য করে দেখো, উপরের দিক থেকে বৃষ্টি পড়তেছে এইরকম বরাবর, ঠিক আছে, এইরকম বরাবর কিন্তু হচ্ছে বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, উপর থেকে নিচ বরাবর এদিক বরাবর কি হচ্ছে বৃষ্টি পড়তেছে। এখন একজন ব্যক্তি, ঠিক আছে, সে সামনের দিক বরাবর যাচ্ছে, ধরলাম ব্যক্তির বেগটা হলো ভিসি, বুঝছো ব্যক্তি। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, বৃষ্টি যেহেতু উপর থেকে নিচের দিকে পড়তেছে, ঠিক আছে, এখন সে যদি ছাতা ধরে, এখানে বীজতো না করি, অর্থাৎ সে না বীজার কারণে যদি সে সেখানে ছাতা ধরে, তাহলে কি হবে, ছাতা যদি ধরে, এখন সূত্র সুন্দর মতো চিত্রটা অঙ্কন করি। ওকে, ছাতা যদি ধরে, লক্ষ্য করে দেখো এখানে বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, বৃষ্টি পড়তেছে, সে যদি এক জায়গাতে স্থির থাকে তাহলে তার উপর কখনো বৃষ্টি পড়বে না, ঠিক আছে, বৃষ্টি পড়বে না। কিন্তু যখন সে গতিশীল হবে, অর্থাৎ সামনের দিক বরাবর যাওয়ার চেষ্টা করবে, লক্ষ্য করে দেখো এদিক বরাবর কিছু বৃষ্টি আসে না, আগে থেকে বৃষ্টির ফুটা আসে না এদিক বরাবর। এখন সে যদি সামনের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে দেখা যাবে যে এই দিক বরাবর ফুটাগুলো তার গায়ে লেগে যাচ্ছে, বুঝতেছো? যদি এই জায়গায় স্থির থাকে তাহলে তো ভিজবে না, কিন্তু সে যখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে তখন দেখা যাবে এদিক বরাবর কিছু ফুটা তার গায়ে লেগে যাচ্ছে। যখন সামনের দিকে যাবে তখন এই ফুটাগুলো দেখা যাবে দ্রুত যাওয়ার কারণে এই ফুটাগুলো মাটির পড়ার পূর্বেই তার গায়ে লেগে যাবে, অর্থাৎ সে ভিজে যাবে। এখন সমাধান কি? সমাধান হচ্ছে, সে যদি ছাতাকে কিছুটা বেঁকে ধরে, অর্থাৎ সে যদি হালকা একটা নির্দিষ্ট ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সে এটাকে ছাতাটাকে বাঁকিয়ে ধরে, যদি এরকমভাবে এইভাবে এরকমভাবে একটু বাকি একটা নির্দিষ্ট ডিগ্রি অ্যাঙ্গেলে, বুঝছো, এখানে টিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কী করে, সে যদি ছাতাটা কিছুটা বেঁকিয়ে ধরে যদি, তাহলে কী হবে, তখন কী হবে, এটা বলতে উলম্বের সাথে বুঝাচ্ছি, এই টিটা বলতে বুঝাচ্ছি এই টিটাটা উলম্বের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ধরে, তাহলে কী হবে, যখন সে সামনের দিকে যাবে তখন এই ফুটাগুলো তার এই ছাতার এই পাশে লেগে যাবে, ঠিক আছে। এখন কথা হলো যে উপরের দিকে যে পানি যেগুলো আছে সেগুলো যদি তার উপরে পড়ে যায়, যে মন্থাংশুর ব্যক্তি আছে তার উপরে যদি পড়ে যায় তাহলে কী হবে, বিষয় হলো সে এই ফুটাগুলো তার উপরে পুরার পূর্বেই সে সামনের দিকে চলে যাবে, যার কারণে এই ফুটাগুলো তার গায়ে পড়বে না, এবং এইগুলাও সে এই ছাতার এই অংশ দ্বারা কী করে ফেলবে, ধাক্কা দিয়ে সরিয়ে ফেলবে। অর্থাৎ সহজে আমরা কি জিনিসটা বুঝলাম, যে ব্যক্তি যদি বিজিতে না চায় তাহলে কী করবে, সে কিছুটা বেঁকেভাবে ধরতে পারবে। আচ্ছা, সহজভাবে লক্ষ্য করে যে আসলে জিনিসটা হয় কীভাবে, অথবা আমরা লক্ষ্য করে দেখতে পারি যে মাঝে মধ্যে যে বৃষ্টি আসে না, বৃষ্টির ফুটাগুলো বেঁকে পড়ে, কেন বেঁকে পড়ে, সাধারণত বৃষ্টির বেগ যেগুলো আছে সেগুলো, বৃষ্টির ফুটা যেগুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট বেগে নিচের দিকে পড়ে, কিন্তু বাতাস এদিক বরাবর যদি বয়ে থাকে, ঠিক আছে, এদিক বরাবর যদি বাতাস বয়ে থাকে, বাতাসের ধাক্কার কারণে কি হয়, যে এই বেগ এবং বাতাসের বেগটা এবং তার নিজের বেগটা, বৃষ্টির বেগের ধাক্কার কারণে লব্ধি বেগটা সৃষ্টি হয়, যার কারণে বৃষ্টিগুলো কিছুটা বেঁকে যায়। সাধারণত বাতাস যখন দেয় তখন কি হয়, এইটাই ঘটে, যে বাতাসের এই যে এই দিক বরাবর বেগ এবং বৃষ্টির বেগ ঠিক নিক বরাবর, এই দুইটা বেগের লব্ধি ঘটে, যার কারণে বৃষ্টির ফুটাগুলো কিছুটা বেঁকে যায়। আচ্ছা, আমরা বুঝলাম, ঠিক আছে, কত ডিগ্রি কোণে, এখন একটা 90 ডিগ্রি কোণে ধরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কত ডিগ্রি কোণে ছাতা ধরবো, ঠিক আছে, প্রশ্নটা এইরকম সরাসরি আসবে যে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে, আমরা দেখি কত ডিগ্রি কোণে সে ছাতা ধরবে। বৃষ্টির ফুটা এদিক বরাবর যাচ্ছে, ঠিক আছে, এটাকে আমরা ধরলাম ভি আর দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে, ব্যক্তি এদিক বরাবর একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, যেটাকে আমরা ভিসি দ্বারা প্রকাশ করলাম। তোমরা খান্দাত লিখে রাখো, এটা হচ্ছে বৃষ্টির বেগ, এটা হচ্ছে গিয়ে তোমার এটা সরি এটা হইল গিয়া লেখি ব্যক্তির, ওকে, এটা হচ্ছে ব্যক্তির আর এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ। এখন লক্ষ্য করে দেখো, এই যে বেগ যেটা, অর্থাৎ দৌড়ার কারণে যে লব্ধি বলে সৃষ্টি হবে, কীরকমভাবে লব্ধি বলে সৃষ্টি হবে, লক্ষ্য করো, ব্যক্তি যেহেতু এদিক বরাবর যাচ্ছে আর উপরের দিকে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা একটা গতিশীল জিনিস, ব্যক্তিও গতিশীল জিনিস। আমরা কি জানছিলাম আগের আপেক্ষিক বেগের ক্ষেত্রে, যে একটা বস্তু যদি স্থির থাকে তার জন্য কোনো একটা জিনিস হিসাব করা খুব সহজ। যেমন তুমি যদি স্থির থাকতা স্টেশনে, তাহলে তোমার লাগে হিসাব করা খুব সহজ, যে ট্রেনটা এদিক বরাবর এত বেগে যাচ্ছে এত বেগে যাচ্ছে, বাট তুমিও যদি গতিশীল হতে তাহলে এটা ক্যালকুলেশন করা খুব কঠিন হয়ে গেল। মানে আর তোমার লাগে বলা হলো না যে তুমি বললে না যে এটা আমার সাপেক্ষে, এটা আমার সাপেক্ষে এত বেগে যাচ্ছে, অন্য একজন ব্যক্তি হলে তার সাপেক্ষে অন্য আরো রকমভাবে যাচ্ছে। কিন্তু আমরা যদি সবাই স্থির থাকতাম, ওই ব্যক্তি এবং তুমি, তাহলে কি হতো, তোমার সবার জন্য একটা নির্দিষ্ট বেগ থাকতো। ঠিক একইভাবে ব্যক্তিও তো গতিশীল, বৃষ্টিও গতিশীল, তাহলে ব্যক্তির জন্য যেই বেগটা হবে সেটা আসলে ওই ব্যক্তির জন্য যে বৃষ্টির যেটা নির্দিষ্ট বেগে তার গায়ে পড়বে সেটা হবে কি একটা আপেক্ষিক বেগ। আর আপেক্ষিক বেলে আমরা কি জানি, যার সাপেক্ষে তাকে বিয়োগ করে, তার ব্যক্তির সাপেক্ষে যেহেতু বলেছে ব্যক্তিটা বিয়োগ করে দেবো, এদিক বরাবর নিব, বিপরীত দিক বুঝায় বিয়োগ করে দেবো। এখন লক্ষ্য করো এদিক বরাবর কি আছে, ঠিক নিচের দিকে কি গেছে, ভি আর গেছে বৃষ্টির বেগটা, এবং তার যে বিপরীত দিকে যেটা আছে অর্থাৎ ভি মাইনাস যেটা সেটা গুণ যোগ করে না, অর্থাৎ এইটা এবং এইটার লব্ধি বেগ কী হবে, আমরা ধরলাম উলম্বের সাথে কোণ এদিক বরাবর যাবে, অর্থাৎ ভি বি বিসি আর হবে না আর সি হবে, আর সি, ওকে। আচ্ছা, আমরা এগুলো লিখি, লব্ধি বেগটা কী হবে, আর লব্ধি বেগটা হবে যে আমাদের কি হবে, যার সাপেক্ষে তাকে বিয়োগ, ঠিক আছে, অর্থাৎ
ব্যক্তির বেগটা বিয়োগ করবো কার থেকে, এটা থেকে, ঠিক আছে। ওকে, এখন আমরা লিখতে পারি যে ভি, বি এ বলেছি আর সি, ওকে ঠিক আছে আর সি। অর্থাৎ আমরা কি পেলাম, অর্থাৎ বৃষ্টি যে নির্দিষ্ট বেগে পড়বে সেই বেগটা হচ্ছে কি ভি, ভি আর সি, ভি আর সি সময় কি হবে আর মাইনাস বি সি, শেষ। তো এখান থেকে আমরা চাইলে সেই আগের প্রসেস যে আছে আমরা ওই যে বিপরীত দিকে বলতে কি তা বুঝায়, এটা বলতে বোঝায় যে কি ভি আর প্লাস মাইনাস ভি সি, এই দুইটা ভেক্টরে কি বোঝায়, যোগফল বোঝায়। অর্থাৎ কি বোঝায়, ভি এই যে এইটা ভেক্টর, তো মাইনাস সি বলতে এই ভেক্টরটা এবং আর বলতে এই দুটার যোগফল লব দিয়ে দিক বরাবর হবে। অর্থাৎ আমরা ভি আর সি সমান যদি সূত্রটা দাঁড় করতে চাই, সূত্র হবে যে ভি আর সি সমান হবে মান, এটার মান, ঠিক আছে, এটার মান শুধুমাত্র মান লিখে, মান হবে যে ভি আর সি স্কোয়ার প্লাস ভি সি স্কোয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমি এখানে মাইনাসটা আসলে কেন দিইনি। বিষয় হচ্ছে যে এখানে মাইনাস মান বলতে বিপরীত দিক বুঝাচ্ছে। এখন মাইনাস উদাহরণস্বরূপ -3 আছে, এদিক বরাবর 3 হলে 3 মিটার পার সেকেন্ড, এদিক বরাবর কী হবে -3, মাইনাস যদি হয়েও থাকে, যদি এখানে সূত্রের কী হবে, অটোমেটিক সূত্রের কী হবে, মাইনাসটা স্কোয়ার হওয়ার কারণে মাইনাসটা উঠে যাবে, এই জন্য আমি এখানে মাইনাস দিই, তো মাইনাস নিয়ে দেবে। এইরকমভাবে আমরা চাইলে লব দিয়ে যে আছে বেগ যেটা আছে বৃষ্টি এবং ব্যক্তির কারণ সেটা বের করতে পারবো। তবে আমরা তো উদ্দেশ্য এটা নেই, আমাদের উদ্দেশ্য হলো যে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে সেটা বের করা। তো আমরা দেখবো সেম যে সামান্তরিক যে সূত্র যেটা শিখলাম সেখানে 3 নম্বর কি যে দুইটা লম্ব হবে, তার লক্ষ্য করে দেখো এই দুইটা বেগ কি আছে, লম্ব হয়ে আছে, আমার টিটাটা বের করা লাগবে। আমরা লিখবো টেন টিটা, যার সাথে কোণ সে একা নিচে, অর্থাৎ ভি আর যেটা সেটা থাকবে নিচে আর ভি সি থাকবে উপরে। এখানে শেষ, ক্যালকুলেশন করে বসিয়ে দিব। অর্থাৎ জাস্ট আমরা মানগুলো বসাবো। যেমন উদাহরণস্বরূপ ব্যক্তির বেগ কত দেওয়া আছে, ব্যক্তির বেগ দেওয়া আছে যে টু √3, ঠিক আছে, ব্যক্তির বেগ দেওয়া আছে গিয়া, উদাহরণস্বরূপ দেওয়া আছে গিয়া 2√3, আর সাঁতার বেগটা দেওয়া, অর্থাৎ বৃষ্টির বেগ দেওয়া আছে যে 2, ঠিক আছে 2। এখানে বসাই কী হবে, ভিসির মান হচ্ছে 2√3 আর নিচে হচ্ছে গিয়ে 2, টেন টিটার সমান 2 খাটা √3, 10 কত ডিগ্রি মান √3 আসে। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা খুব সহজে এখানে আমরা 60 ডিগ্রি মান ও এইরকমভাবে আমরা খুব সহজে বের করতে পারবো। অর্থাৎ ব্যক্তি যদি 2 মিটার পার সেকেন্ড বেগে যায় এবং বৃষ্টি যদি 2 মিটার পার সেকেন্ড বেগে উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে তারে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, 60 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। এখন আমরা এক্সাম্পল একটা ম্যাথ দেখবো, ম্যাথ দেখবো। এক্সাম্পলের ম্যাথটা হচ্ছে যে স্যারের বই, এক্সাম্পল এটা বলছে যে একজন ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে এবং 6 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে বৃষ্টি পতিত হচ্ছে। অর্থাৎ 6 মিটার পার সেকেন্ড বেগে এদিক বরাবর কি হচ্ছে, বৃষ্টিটা পড়তেছে, ঠিক আছে। আর ব্যক্তি ভিসি যে আছে, ভিসি ব্যক্তির বেগটা হচ্ছে যে আমাদের কত, 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, এবং যে বৃষ্টির বেগটা হচ্ছে আমাদের কত, বৃষ্টির বেগ কত বলেছে, 6 মিটার পার সেকেন্ড। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিটা ভিজতে না চাইলে সে কত ডিগ্রি কোণে ছাতা ধরবে। আমরা কি জানি যে এটা আসলে কি, এটা আসলে তার আপেক্ষিক বেগটা, অর্থাৎ ব্যক্তির সাপেক্ষে আপেক্ষিক বেগ। আমরা কি করবো, মাইনাস ভিসি। এরকমভাবে চিত্র সুন্দর মতো একটা সুরক প্রশ্ন আসলে সুন্দর মতো চিত্রটা এরকম অঙ্ক করে ফেলবো এবং বলবো যে ভিসি হচ্ছে গিয়ে আমরা এরকম বলবো যে বৃষ্টির বেগ যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়া তোমার ব্যক্তির সাপেক্ষে যে বৃষ্টির আপেক্ষিক বেগ সেটা। এরকমভাবে লেখার পরে তারপরে আমরা বলছে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে, আমাদের বলেছে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। আমরা সরাসরি লিখবো যে 10 থিটা সমান 10 থিটা, লক্ষ্য করে এদিক বরাবর লব্ধি গেছে, অর্থাৎ বি যেটা আছে আর সি গেছে, আমার এই টিটাটা বের করতে হবে, এই কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে ব্যক্তি না বুঝলে, ঠিক আছে। এই ছাতাটার অ্যাঙ্গেলটা বোঝা, অর্থাৎ উলম্বের সাথে কত ডিগ্রি, মোটা ভাই এই টিটাটা হচ্ছে আমাদের উলম্বের সাথে। তো টিটা সমান কত, সমান লিখবো 10 নিচে বসাবো কত, নিচে যার সাথে কোণ, অর্থাৎ সবসময় মনে হবে নিচে বৃষ্টির বেগটা বসাবো আমরা, ঠিক আছে। 10 নিচে বৃষ্টির বেগ কত আছে আমরা 6, উপরে কত আছে 4, এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসে 10 ইনভার্স 4/6। তো আমরা লিখবো উলম্বের সাথে, আনসারটা হচ্ছে উলম্বের সাথে 10 ইনভার্স 4/6 ডিগ্রি কোণে, অথবা আমরা মান বের করতে পারবো, ঠিক আছে, কোণে ধরতে হবে কোণে। ওকে, আনসারটা হচ্ছে এইটা, শেষ। ওকে ওকে, এখন আমরা আরও কিছু অ্যাডভান্স জিনিস শিখবো, সেটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, আমরা চাইলে স্কিপ করতে পারো, তবে দেখলে ভালো, এটা বেসিক থেকে। সেটা হচ্ছে যে যে একটা গাড়ি, উদাহরণস্বরূপ একটা গাড়ি আছে, ওইটাকে আসলে দেখি কানেকশনটা ঠিকঠাক আছে কিনা। সব ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভান্স জিনিস, যে একটা গাড়ি চলতেছে, এখন গাড়ির সামনের
এটা গাড়ির সামনের আয়না ভিজবে না উপরের অংশ ভিজবে না, মানে সামনের আয়না ভিজবে না পিছনে আয়না ভিজবে না কোনো আয়নায় ভিজবে না, এরকম প্রশ্ন। আচ্ছা লক্ষ্য করে দেখো, এটা গাড়ি আছে, উদাহরণস্বরূপ যদিও এরকম গাড়ি হয় না, বাট আমি চিত্রটা অঙ্কন করলাম। এখানে একটা আয়না আছে গাড়ি, এখানে একটা সামনের আয়না পিছনে আয়না আছে, ঠিক আছে। আমি যদিও বড় করে দিয়েছি, আসলে সামনাসামনি পিছনে পিছনে আছে। এদিক বরাবর কি আছে, আয়না আছে গাড়িটা। এখন কি হয়েছে যে এই গাড়িটা একটা নির্দিষ্ট বেগে সামনের দিকে যাচ্ছে। এখন আমরা এখানে প্রপার চিত্রটা অঙ্কন করবো যে একটা নির্দিষ্ট বেগে কি হচ্ছে, গাড়িটা সামনের দিকে যাচ্ছে, উপরের দিকে কি হচ্ছে, বৃষ্টি পড়তেছে। এখন আমাদের প্রশ্ন, যদি শুধুমাত্র, ঠিক আছে, শুধুমাত্র কেসগুলো মনে রাখবা। কেস ওয়ান লিখলি, কেস ওয়ান গাড়ির বেগ, যখন শুধুমাত্র গাড়ির বেগ থাকবে, ঠিক আছে, শুধুমাত্র একটা নির্দিষ্ট বেগে গাড়ি যাবে থাকবে, তখন যখন শুধু নির্দিষ্ট বেগে গাড়ির বেগ যাবে তখন কি হবে, ভি ধরলাম আমরা এটাকে, গাড়ির বেগটা ধরলাম ভিসি এবং বৃষ্টির বেগটা হলো ভিআর। তো সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা কীরকম হবে, এদিক বরাবর আমরা ধরবো কি ভিআরটা, আর এটা যেহেতু আপেক্ষিক, যেহেতু এদিক বরাবর ধরবো আমরা মাইনাস ভিসি, এদিক বরাবর কীটা হবে, বৃষ্টিটা পড়বে, অর্থাৎ বৃষ্টির যে আপেক্ষিক বেগ, অর্থাৎ যে গাড়ি যে আছে তার সাপেক্ষে আপেক্ষিক বেগটা এদিক বরাবর। এখন লক্ষ্য করে দেখো, এদিক বরাবর কি হচ্ছে, তোমার বৃষ্টির ফুটা পড়তেছে। এখন লক্ষ্য করো, এদিক বরাবর যদি বৃষ্টি ফুটা পড়ে তাহলে গাড়ির কি আয়না ভিজবে, অবশ্যই, অর্থাৎ এদিক বরাবর, এদিক বরাবর হলে সামনে আয়না ভিজবে, সামনে আয়না ভিজবে, সামনে ভিজবে। এখন যদি গাড়ির বেগের পাশাপাশি যদি বাতাসের একটা বেগ থাকে, অর্থাৎ এদিক বরাবর গাড়ি যাচ্ছে, এদিক বরাবর কি হচ্ছে, বাতাসও বইতেছে, তাহলে কি হবে, গাড়ির বেগ সঙ্গে আমরা লিখলাম বাতাস, যদি গাড়ির বেগও থাকে বাতাসও থাকে তাহলে কি হবে, লক্ষ্য করে দেখো, এদিক বরাবর এক্সট্রা করে আমরা আরেকটা বেগ নিলাম, সেটা দিলে আমরা বি ধরলাম এক্স, ঠিক আছে, এটা হলো আমাদের বাতাসের বেগ, এদিক বরাবর বাতাস বইতেছে। এখন লক্ষ্য করো, ভিসি যেটা, সেটা হচ্ছে কি আমাদের এই যে গাড়ির যে আমরা সূত্র মোতাবেক যে গাড়ির বেগটা পেলাম এদিক বরাবর, এবং ভি এক্সটা হচ্ছে আমাদের কি বাতাসের বেগ। লক্ষ্য করে দেখো, এই বেগটা কি বিপরীতে আছে না, ভি মাইনাস ভিসি যেটা আছে আর ভি যেটা আছে ভি এক্স, সেটা হচ্ছে কি আমাদের একটা আরেকটা বিপরীতে আছে। যেহেতু বিপরীতে আছে, যদি এটা বড় হয়, অর্থাৎ মাইনাস ভিসি যেটা আছে সেটা যদি বড় হয়, আমাদের ভিসি বড় হলে অবশ্যই মাইনাস ভিসি বড় হবে, দুটার তো মান জায়গায় থাকে, শুধুমাত্র দিক পরিবর্তন হয়েছে। যদি বড় হয় তাহলে কি হবে, এটা যদি বড় হয় তাহলে এই দুটার কাটাকাটি গিয়ে, অর্থাৎ যেই নির্দিষ্ট বেগ আছে দুটা বেগ, এটা যদি হয় 10, এটা হয় 15, তাহলে 15 থেকে 10 কাটাকাটি গিয়ে এদিক বরাবর কত থাকে, 5 থাকে, 5, ঠিক আছে। এই 5টা আমাদের হবে যে, এই 5টা হবে আমাদের ওই যে গাড়ির বেগ যেটা আছে, অর্থাৎ এই 5 বেগটা আর বৃষ্টির বেগ যদি 10 হয়, তো এই 5 আর 10 মিলিয়ে আমাদের লব্ধি তৈরি হবে। কিন্তু এইরকম যদি হয় যে গাড়ির বেগটা খুবই ধীরে ধীরে, ঠিক আছে, অর্থাৎ খুব কম, গাড়ির বেগটা হচ্ছে আমাদের 15 আর এদিকে বাতাসের বেগটা হচ্ছে 20, তাহলে লক্ষ্য করে দেখো, যেহেতু এইটা বড়, ঠিক আছে, এইটা যেহেতু বড় বাতাসের বেগটা, তাই কি হবে, কাটাকাটি গিয়ে কত থাকবে, এদিক বরাবর থাকবে গিয়ে 5, যার কারণে কি হবে, যার কারণে লব্ধিটা এদিক বরাবর না হয় এদিক বরাবর হবে, ঠিক আছে। অর্থাৎ এইটা কাটাকাটি গিয়া ভি এক্স 20 এবং ভি মাইনাস যেটা সেটা হলো 15 এবং 20 কাটাকাটি গিয়ে ভি এক্স বরাবর 5 থাকে বাকি, অর্থাৎ এদিক বরাবর শুধুমাত্র 5 থাকে, এবং উপরের দিকে যে এই 10 নামতেছে, এই 5 এবং 10, এদিক বরাবর 5 এদিক বরাবর 10, এই ধরার লব্ধি এদিক বরাবর কাজ করে, ঠিক আছে। অর্থাৎ কি হবে, তখন বৃষ্টি ফুটা এদিক বরাবর পড়বে, পিছনের গ্লাস ভিজে যাবে। আচ্ছা, আমরা এখন পর্যন্ত একটা কন্ডিশন দেখলাম, ওকে, আর কি কন্ডিশন বাকি থাকলো। এখন যদি এরকম হয় যে ভি এক্স যেটা আছে, ঠিক আছে, অর্থাৎ বাতাসের যেটা বেগ আছে সেটা, এবং বাতাসের বেগ যেটা আছে এবং গাড়ির বেগটা যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, বাতাসের বেগ এবং গাড়ির বেগ যদি পরস্পর সমান হয়ে যায় তাহলে কাটাকাটি কি শূন্য থাকবে, অর্থাৎ এদিক বরাবর কোনো বেগই থাকবে না, তখন কি শুধুমাত্র উপরের দিক থেকে নিচের দিকে কিটা বলতেছে, তোমার উপর থেকে নিচের দিক বরাবর কি হয়েছে, বাতাস পড়তেছে, মানে বৃষ্টি পড়তেছে, যার কারণে কি হবে, ঠিক উপর থেকে সোজাসুজি, যেহেতু এইটা কাটাকাটি গিয়ে কোনো ধরনের এক্সট্রা কি থাকছে না, আমাদের বেগ থাকছে না, এদিক বরাবর কোনো বেগ নাই, এদিক বরাবর কোনো বেগ নাই, তাহলে শুধুমাত্র নিচের দিকে বৃষ্টির বেগটা পড়বে, অর্থাৎ ঠিক উপরের দিকে পড়বে, অর্থাৎ কোনো গ্লাসই ভিজবে না। আশা করি বুঝাতে পেরেছি। এই জন্য তুমি লক্ষ্য করে দেখো একটা জিনিস, বাতাস, এই জন্য তুমি লক্ষ্য করে দেখো একটা জিনিস, বাতাস যদি বয়, ঠিক আছে, বাতাস বওয়ার কারণে নর্মালি তো এই বরাবর কিতা আসার কথা, বৃষ্টির আসার কথা, এখন বাতাস বওয়ার কারণে কি হয়, এদিক বরাবর ওই যে লব্ধি যে কাটাকাটি করার কারণে এদিক বরাবর যে বাতাসের বেগ, যার কারণে এদিক বরাবর আসছে, তারপরে তুমি যদি ঠিক একটা বাতাসর বেগে, অর্থাৎ বাতাস যে বেগে বইতেছে এই বেগে ঠিক সমান বরাবর চালাও, তাহলে দেখা যাবে যে তোমার যে গাড়ির উপরের অংশ গ্লাসগুলো ভিজতেছে, নিচের অংশের গ্লাস ভিজছে না। আমরা যে এখানে দেখলাম যে কি বৃষ্টির নিচের দিকে পড়তেছে
এবং এদিক বরাবর 15 মিটার/সেকেন্ডে বাতাস যায়। এখন তুমি যদি ঠিক সেম বেগে যদি 15 মিটার/সেকেন্ডে এদিক বরাবর যেতে পারো, তাহলে কি হয়, কাটাকাটি করে শূন্য আসে, অর্থাৎ শুধুমাত্র উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়বে, অর্থাৎ তুমি ভিজবে না। ঠিক আছে তো? ওকে, এই হলো বৃষ্টি ছাতার ওভারঅল যতটুকু। এই যে এগুলো বললাম, এগুলো অ্যাডমিশনের সাধারণত টপিক, যে আপেক্ষিক বেগের যেগুলো, এগুলো এই যে বাস এগুলো দেখায় না, অর্থাৎ ভিজবে না। তো দ্যাটস অল ওভারঅল। ওকে ওকে, আল্লাহ হাফিজ।